নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিৎ আপনাদেরকে স্বাগত জানাই। মমতা ব্যানার্জির অবস্থা এখন না ঘরকা না ঘাটকা, নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে। উনি সমস্ত কিছু নিজের যা যা কিছু পার্সোনালিটি আছে সবই জলাঞ্জলি দিয়ে দিয়েছেন, এক কথায় বিক্রি করে দিয়েছেন। মমতা ব্যানার্জি যে ভিকটিম কার্ড খেলে, এই ভিকটিম কার্ড খেলা রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে সব থেকে কম দেখা যায়। মমতা ব্যানার্জির মতন এরকম ভিকটিম কার্ড খেলা কোনো রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে নেই। কি না করেছেন, প্রথম জীবনে লাশ নিয়ে রাজনীতি করেছেন। যা যা দরকার গরিবের লাশের পেটে ওপরে পা দিয়ে, বুকে পা দিয়ে উনি রাজনীতি করে উত্থান ওনার হয়েছে। অনেক এই সিপিএমকে হাঁটাবার জন্য যতদূর পর্যন্ত নিচে নামার দরকার উনি নিচে নেমেছিলেন। মাওবাদী নকশালপন্থীদের সঙ্গে হাত পর্যন্ত মিলিয়েছিলেন এই সিপিএমকে হারাবার জন্য। তার কারণ মাওবাদী নকশাল যত আছে তারা সিপিএমেরই পরিপন্থী, সিপিএমেরই একটা অংশ। জ্যোতি বসু যতদিন রাজত্ব করেছেন ততদিন পর্যন্ত মাওবাদী নকশালাইটসদের বারবারন্ত ছিল। যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রিত্ব পেলেন এবং ঠিক করলেন যে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবেন, ইনভেস্টমেন্ট আনবেন, তখনই কিন্তু মাওবাদী নকশালাইটসরা বেঁকে বসলো। তারা এর বিরুদ্ধাচরণ শুরু করে দিল বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে। নকশালাইটস যারা ছিলেন তারা কোনোদিনই আদিবাসীদের উন্নতি করেনি, গরিবের উন্নতি করেনি। তারা টোটালটাই আদিবাসী সমাজের বিরোধী, দেশ বিরোধী এরকম একটা দল এই নকশালাইটস, এই সিপিএম। সিপিএম কোনোদিনই ভারতপন্থী নয়। সিপিএম সবসময় ভারত বিরোধী রাজনীতি করে এসেছে। সিপিএম সবসময়ই হিন্দু বিরোধী রাজনীতি করে এসেছে, আজও করছে। তখন সিপিএমকে হারানো মতো এমন কোনো শক্তি ছিল না, একমাত্র মুখ মমতা ব্যানার্জি ছিল। সে ভেতরে ভেতরে নকশালদের সঙ্গে হাত মিলিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে সরানোর নানান রকমের পরিকল্পনা করেছিলেন এবং সিঙ্গুরে যে আমরণ অনশন শুরু করেছিলেন এই নকশালপন্থীদেরই সাহায্যে। সেই নকশালদের সাহায্য নিয়ে সিপিএমকে উৎখাত করলো, নকশালকে ছুঁড়ে ফেলে দিল। ধীরে ধীরে বাংলাদেশের যত মৌলবাদী সংগঠন আছে, পাকিস্তানের মৌলবাদী সংগঠন, তাদের সঙ্গে হাত মিলালো এবং দুহাত ভরে আশীর্বাদ দিয়ে 2011 সালে যে পশ্চিমবঙ্গের জনতা মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন, উনি বদলা নয় বদল চায়, সেই বদল এসে বদলা না নিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইয়ে বাড়িতে বাড়িতে পরোক্ষভাবে থান পাঠিয়ে দিয়েছেন এবং বহু খুন খারাপই হয়েছে। 2016 পর থেকে মমতা ব্যানার্জি আর কোনো জনতার দরদ, জনতার হয়ে কাজ করার প্রয়োজন মনে করেনি। উনি একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করেছিলেন, চালিয়েছিলেন। মুসলিমপন্থী বা মুসলমান সমাজকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, তাদেরকে দরাজ হাতে সমস্ত কিছু বিলি বা দান খয়রাতি করা। প্রচুর মুসলমানকে, যেটা এখন বুঝতে পারছি, 1,70,00,000 মুসলিম মানুষকে ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরির সার্টিফিকেট বিলি করা, ভুয়ো যা যা কাজ করা, ভারত বিরোধী মন্তব্য, ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছিলেন। উনি ভেবে নিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ রাজ্যটা ভারত থেকে বার করে নেব। বাংলাদেশি যত সংগঠন আছে, সন্ত্রাসবাদী সংগঠন, তাদের সঙ্গে হাত মিলিয়ে ইভেন উনি ভারতের যে এমব্লেম অশোক চক্র, সেটাকেই উনি সরিয়ে দিয়েছিলেন বিশ্ব বাংলা লোগো লাগিয়ে। উনি স্কুল কলেজের পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন। উনি নিজস্ব একটা বাতাবরণ, নিজস্ব রাজনীতির একটা পরিবেশ তৈরি করেছিলেন। নিজে প্রধানমন্ত্রী হবেন, ভারত থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করবেন, যেটা স্বাধীনতার বহু আগে থেকে বাংলাদেশের যত মুসলিম লীগ আছে তাদের একটা স্বপ্ন ছিল এই ভারত ভেঙে একটা আলাদা মুসলিম রাষ্ট্র তৈরি করা। সেই তাদের আশাকে জিয়ে রেখে বা তাদের আশাকে যেভাবে নিয়ে গেছিলেন এগিয়ে,
আজকে বিজেপি সরকার না এলে এই ইলেকশনের পরে বাড়িতে বাড়িতে থান পাঠানো বহু লাশ কিন্তু জমা হতো। উনি ওপেনলি থ্রেট দিয়েছিলেন হিন্দু সমাজকে যে যারা টিএমসি করবে তারাই থাকবে, যারা বিজেপি করবে দরজায় লিখে রাখতে হবে যে আমি বিজেপি করে নাই, নাহলে মেরে চামড়া গুটিয়ে দেওয়া হবে বা তাদেরকে স্বর্গবাসী করা হবে। ওপেন থ্রেড। এই মমতা ব্যানার্জি 2021 সালে আমরা দেখছি পোস্টপল কি হারে ভাইলেন্স হয়েছিল, ঘর ছাড়া আগুন লাগানো, বকডুয়ে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা, যত রকমের অশান্তি করা, কেওয়াস করা, এমন কোনো দুর্নীতি নেই, এমন কোনো দিন যায়নি যে মানুষ বিতাড়িত হয়েছে, মানুষ ঘর ছাড়া হয়েছে, যত বিজেপি সমর্থক ছিল। 2026 সালে পরিবর্তন হওয়ার পরে কোথাও এরকম ভাইলেন্স হয়নি, হতে দেয়নি বিজেপি সরকার। অথচ কল্যাণ ব্যানার্জির ছেলের করা মামলাতে উকিলের ড্রেস পরে উনি চলে গেলেন কলকাতা হাইকোর্টে ওকালতি করতে। আজকে মমতা ব্যানার্জি ভেবেছেন যে আমি যেভাবে রাজনীতি করে এসেছি, যেভাবে ভিকটিম কার্ড খেলেছি, যেভাবে লাশের ওপরে দাঁড়িয়ে রাজনীতি করেছি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ভারতের সংবিধান কিছুই মানি নেই। ভারতের 1 নম্বর গণতন্ত্রের প্রতিষ্ঠাতা নির্বাচন কমিশনকেও গালাগালি দেওয়া, তাকে বুড়ো আঙুল দেখানো, সুপ্রিম কোর্ট পর্যন্ত উনি গেছেন এসআইআর মামলা নিয়ে। তো উনি যা যা করেছেন সবই মেনে নিতে হবে। উনি ভাবছেন আমি যা বলবো তাই শুনবে, আমার কথা এখনো পর্যন্ত চলবে। কিন্তু উনি ভুলে গেছেন ওনার ভিকটিম কার্ড বা ট্রাম্প কার্ড আর হাতে নেই। উনি খেলা জিততে পারবেন না। তার কারণ উনি যদি বিধায়ক হতেন তাহলে বিধানসভাতে সাংবিধানিকভাবে প্রতিবাদ করতে পারতেন, গলা উঁচু করে কথা বলতে পারতেন। ওনার এমনই যোগ্যতা, পাবলিক এমন ছুঁড়ে ফেলে দিয়েছে, বিধায়কও হতে পারলেন না। উনি মুখ্যমন্ত্রীর পদ তো নেই, ওনাকে ঘাট ধরে বহিষ্কার করেছে রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল। বহিষ্কৃত একজন মুখ্যমন্ত্রী, এবং উনি নিজের ব্যানার্জি ফ্যামিলি ভাইপো ছাড়া পশ্চিমবঙ্গের কাউকে চিনতেন না। ওপেনলি বাংলাদেশের প্রশংসা করা নির্বাচন কমিশন, সেখানকার খুব সুন্দরভাবে ভোট করিয়েছে। ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গাধা, উনি কিছুই জানেন না। উনি ওনার স্বাধীনতাকে খর্ব করিয়েছেন। এই যে হারে উনি রাজত্ব করে এসেছেন, উনি ভাবছেন আমি এইভাবে গেলে হাইকোর্টটাও আমার, আমি সেখানে গিয়ে নিজের গলাবাজি করে, জোচ্চুরি করে, গাজওয়ারি করে আমি যা বলবো ভারতের বিচার ব্যবস্থা, ভারতের সংবিধান তাই মেনে নেবে। আমি যা যা করে এসেছি আমার গাজওয়ারি কিন্তু চলবে। কিন্তু উনি ভুলে গেছেন উনি ক্ষমতায় নেই, আর ওনার কথায় কাজ হবে না। আন্দোলন করার কোনো ইস্যু ওনার হাতে নেই। যে বিষয় নিয়ে উনি আন্দোলন করবেন কোনো ইস্যুই ছিল না নির্বাচনী প্রচার সভায়, এখনো কোনো ইস্যুই নেই। যা দুর্নীতি করেছে, যা অন্যায় করেছে, যা জোচ্চুরি করেছে, যা পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে রেখেছে, এখন ওনার হিসাব নেওয়ার পালা। এখন হিসাব ওনাকে দিতে হবে। এই যে আরজিকর কাণ্ড, এত বড় ঘৃণ্য অপরাধ করেছেন, সন্দেশখালির মতন এত ঘৃণ্য অপরাধ, কামদুনির মতন এত ঘৃণ্য অপরাধ, আজকে কিনা উনি বলেন পোস্টপল ভায়োলেন্স হচ্ছে, ঘর ছাড়া হয়েছে, তাদেরকে ঘরে ফেরাতে হবে। আরজিকরের ফাইল ওপেন হয়ে গেছে, এর জল কত দূর যায় আমরাও দেখতে চাই। একটা নিরীহ গাধা ছেলেকে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে, আর ওনার কথা মতো বিনীত গোয়েল কালপিরিট যে কাজগুলো করেছে, সমস্ত তথ্য লোপাট করা, ইভেন অভয়ার বডি দেন এন্ড দেন পুড়িয়ে দেওয়া, তার মা বাবার হাতে পর্যন্ত তুলে দেয়নি। এত ঘৃণ্যতম কাজ করেছেন মুখ্যমন্ত্রী। তা নিজে এত কিছু করে আজকে উনি সাধু সাজতে যাচ্ছেন, মানুষ মেনে নেবে কেন? মানুষ এত বোকা নয়। উনি যেখানেই যাবেন চোর চোর স্লোগান শুনতে হবে,
আরো নোংরা ভাষা শোনার জন্য ওনাকে আরো শক্ত হতে হবে। শরীর আমচুষ্নির মতন হয়ে গেছে, বদমাইশি কিন্তু এখনো যায়নি, রন্ধ্রে রন্ধ্রে বদমাইশ। এখনো পর্যন্ত উনি চাইছেন পশ্চিমবঙ্গকে কিভাবে একটা অশান্তির পরিবেশ তৈরি করে প্রতিনিয়ত একটা ঝামেলা পাকিয়ে রাখা যায়, যাতে করে বিজেপি গভর্নমেন্টকে দোষারোপ করা যায়, যাতে করে হিন্দু মানুষদেরকে দোষারোপ করা যায়, কিভাবে মুসলমান ভোটকে বা মুসলমানের সিম্প্যাথি আদায় করা যায়। এখনো কিন্তু সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আবার সেই পুরনো নকশাল, পুরনো বামপন্থী, পুরনো যত ভারত বিরোধী সন্ত্রাসী লোক আছে তাদের সঙ্গে আবার যোগাযোগ শুরু করে দিয়েছেন। তো মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুক ভিকটিম কার্ড খেলা, ওনার কাছে সেই ভিকটিম কার্ড শেষ হয়ে গেছে। আর জনতাও বুঝে গেছে ভাইপোর যে ফুটানি, সে সব কিছু শেষ। কোন জেলে গিয়ে থাকবেন, কোথায় কি করবেন, এখন সেই জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। উনি যতই চেষ্টা করুন, ওনার আন্দোলন করার কোনো ইস্যু নেই, মানুষকে আর বোঝাতে পারবে না, কারণ মানুষ এমন বুঝিয়ে দেবে যেটুকু বেঁচে কুচে আছে সেটুকু আর থাকবে না, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। নমস্কার, ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করে আপনাদের মতামত জানাবেন, একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।